আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দীর্ঘমেয়াদী অর্থায়নের তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে এই অধ্যায়েরই দুইটা লেকচার আপলোড করে ফেলেছি। যারা এখনো লেকচার দুটো দেখো নাই, তারা উপরে আই বাটন ক্লিক করে লেকচার দুটো দেখে আসো। আর যারা প্রিভিয়াস লেকচার দেখেছো, তাদেরকে নিয়ে আমরা তৃতীয় লেকচার শুরু করি। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসলাম। আর আজকের লেকচারে আমরা মূলত বন্ডের মূল্য নির্ধারণ শিখব। অর্থাৎ একজন বিনিয়োগকারী যদি কোনো বন্ডে বিনিয়োগ করতে চায়, তাহলে সেই বন্ডটির জন্য ওই বিনিয়োগকারী কি পরিমাণ অর্থ ব্যয় করবে, সেই বিষয়গুলো আমরা আজকের লেকচারে আলোচনা করব। তো শুরুতেই আমরা প্রিভিয়াস যে লেকচারটা ছিল সেই লেকচারের কিছু জিনিস রিপিট করি। আমরা মূলত গত ক্লাসে বন্ডের শ্রেণী বিভাগগুলো দেখেছিলাম। আর সেখানে যত প্রকার বন্ডগুলো আমরা দেখেছিলাম, এই বন্ডকে আমরা কুপনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ পৃথিবীতে যত প্রকার বন্ড আছে, এই বন্ডগুলোকে কুপনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে কুপন বন্ড, নাম্বার টু হচ্ছে জিরো কুপন বন্ড। কুপন বন্ড বলতে আমরা সেই সকল বন্ডকে বুঝে থাকি যেই বন্ডের উপরে নির্ধারিত হারে সুদ প্রদান করা হয়। আর জিরো কুপন বন্ড বলতে আমরা এমন এক প্রকার বন্ডকে বুঝে থাকি যেই বন্ডের উপর কোনো সুদ প্রদান করা হয় না। যে বিষয়গুলো আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি। তো এই কুপন বন্ডকে আমরা আবারও দুই ভাগে ভাগ করতে পারি, যার একটা হচ্ছে পরিশোধ্য কুপন বন্ড আর একটা হচ্ছে অপরিশোধ্য কুপন বন্ড। অর্থাৎ যেই কুপন বন্ডের লিখিত মূল্য একটা নির্দিষ্ট সময় পরে ফেরত দেওয়া হয়, সেটাকে আমরা বলি হচ্ছে পরিশোধ্য কুপন বন্ড। আর যেই কুপন বন্ডের লিখিত মূল্য কখনোই ফেরত দেওয়া হয় না, সেটাকে বলা হয় অপরিশোধ্য কুপন বন্ড। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি উপর থেকে শুরু করি, তাহলে টোটাল বন্ডটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ পরিশোধ্য কুপন বন্ড, অপরিশোধ্য কুপন বন্ড এবং জিরো কুপন বন্ড। আমরা যদি আবারও এই তিনটা বন্ডের বৈশিষ্ট্যটাকে রিপিট করি, অর্থাৎ পরিশোধ্য কুপন বন্ড, অপরিশোধ্য কুপন বন্ড এবং জিরো কুপন বন্ড, তাহলে আমাদের বন্ডের মূল্য নির্ণয় করাটা একটু সহজ হবে। অর্থাৎ পরিশোধ্য কুপন বন্ড যেটা, এই পরিশোধ্য কুপন বন্ডের উপর কোম্পানি নির্ধারিত হারে সুদ প্রদান করতে থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণে সুদ প্রদান করতে থাকে এবং ম্যাচুরিটি পিরিয়ডে গিয়ে এই পরিশোধ্য কুপন বন্ডের লিখিত মূল্য কোম্পানি ফেরত দিয়ে দেয়। এই অপরিশোধ্য কুপন বন্ডের লিখিত মূল্য কোম্পানি কখনোই ফেরত দেয় না, শুধুমাত্র নির্দিষ্ট সময় পর পর এই অপরিশোধ্য কুপন বন্ডের উপরে সুদ প্রদান করে থাকে। আর জিরো কুপন বন্ডের উপর কোনো সুদ প্রদান করে না, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তার আসল অর্থ ফেরত করে দেয়। অর্থাৎ আমরা যদি অপরিশোধ্য কুপন বন্ড এবং জিরো কুপন বন্ড এই দুইটার কিছু বৈশিষ্ট্যকে এক করি, তাহলে আমরা হচ্ছে এখানে পরিশোধ্য কুপন বন্ড পেয়ে যাব। তাহলে এখন আমরা বন্ডের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় চলে যাই, অর্থাৎ কিভাবে বন্ডের মূল্য নির্ধারিত হয়। তো আমরা শুরুতেই পরিশোধ্য কুপন বন্ডের মূল্য নির্ণয় করব। আমি আগেই বলেছিলাম, পরিশোধ্য কুপন বন্ডের ক্ষেত্রে কোম্পানি কি করে, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে সুদ প্রদান করে। অর্থাৎ যদি 100 টাকা লিখিত মূল্যের একটা কুপন বন্ড হয়, আর এই 100 টাকা লিখিত মূল্যের কুপন বন্ডের উপর কোম্পানি যদি 10% হারে ইন্টারেস্ট পে করতে চায়, তাহলে প্রতি বছর 10 টাকা করে পরিশোধ করবে। তো এই 100 টাকা লিখিত মূল্যের বন্ডের উপর কোম্পানি প্রতি বছর 10 টাকা করে সুদ প্রদান করবে। এটা চলতে থাকবে যতদিন না বন্ডটির আসল টাকা ফেরত দিচ্ছে, অর্থাৎ বন্ডটি যতদিন না রিডেম হয়ে যাচ্ছে। তো এই পরিশোধ্য বন্ডের এই দুইটা জিনিসই একজন বিনিয়োগকারী পেয়ে থাকে, অর্থাৎ সুদ পায় এবং আসল পায়। এখন সুদটা কিভাবে পায়? সুদটা পায় অ্যানুইটি বেসিসে, অর্থাৎ সুদটা পাচ্ছে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ পাচ্ছে, যেটাকে আমরা অ্যানুইটি বলতে পারি। অর্থাৎ অ্যানুইটি ডেফিনেশন দিকে যদি আমরা একটু রিমাইন্ড করি, তাহলে অ্যানুইটি ডেফিনেশন আর কি আসে, যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণের অর্থের প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। তাহলে বন্ডের উপরে যে সুদটা প্রদান করা হচ্ছে, সেই সুদটা অ্যানুইটি বেসিসে প্রদান করা হচ্ছে। এখন আমরা আসলের ক্ষেত্রে যদি আসি, এই আসলটা কিন্তু সার্টেন পিরিয়ড পরে দিচ্ছে, অর্থাৎ একটা বন্ডের ডিউরেশন পিরিয়ড যখন শেষ হয়ে যাচ্ছে, এই ডিউরেশন পিরিয়ডের লাস্টে গিয়ে এই টাকাটা দিচ্ছে। এখন আমরা যদি এই দুইটা টাকাকে বর্তমান মূল্যে রূপান্তর করতে চাই, অর্থাৎ আজকের ভ্যালুতে রূপান্তর করতে চাই, তাহলে সুদটা পাচ্ছিলাম অ্যানুইটি বেসিসে। সুদকে বর্তমান মূল্যে রূপান্তর করার জন্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফর্মুলা ইউজ করব। আর আসলটা যেহেতু একটা নির্দিষ্ট সময় পরে পাচ্ছি, অর্থাৎ ভবিষ্যতে পাচ্ছি, সুতরাং আসল টাকাকে আজকের মূল্যে কনভার্ট করার জন্য আমরা নর্মাল প্রেজেন্ট ভ্যালু সূত্রটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কুপন বন্ডের মূল্য নির্ণয় করার জন্য আমাদের
বর্তমান মূল্যের বার্ষিক বৃদ্ধি এবং এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের যে ফর্মুলা, এই ফর্মুলা দুটোকে একত্রিত করলেই আমরা পরিশোধ্য কুপন বন্ডের মূল্য নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এই সূত্র দুটো যদি একটু তৃতীয় অধ্যায় থেকে টেনে আনি, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি অধ্যায় থেকে এই সূত্রগুলো আমরা কপি পেস্ট করব। আর টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের বিস্তারিত আলোচনা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা উপরে আই বাটন ক্লিক করে এই লেকচারগুলো দেখে আসতে পারো। তো আমরা চলে আসি পিভিএ। পিভিএ এর ফর্মুলাটা যদি আমরা একটু দেখি, তাহলে পিভিএ এর ফর্মুলা হচ্ছে a ডিভাইডেড বাই i, 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার t। এখানে একটা কথা বলে রাখি, আমি এই যে ফর্মুলাটা ইউজ করেছি, হয়তো বাজারের অনেক বইয়ে এই ফর্মুলাটা ইউজ করা নাই। তো সেক্ষেত্রে যেটা হয়, আমরা হয়তো গতানুগতিক কিছু ফর্মুলা ইউজ করি, সেটা করলেও হবে, বাট এই ফর্মুলাটা ইউজ করার কিছু বিশেষত্ব আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। এরপরে যেটা রয়েছে নরমাল পিভি। নরমাল পিভি সূত্রটা আমরা বসালাম এবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার টি। এখন এই যে ফর্মুলাটাকে, এই ফর্মুলাটায় আমরা যদি একটু মডিফাই করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে পরিশোধ্য বন্ডের মূল্য নির্ণয়। অর্থাৎ এই যে এ আছে, এর জায়গায় আমি বড় হাতের আই দিব, এবং ছোট হাতের যে আই আছে, ছোট হাতের আই এর জায়গায় আমি হচ্ছে ছোট হাতের আর দিব। দেন এফভি যেখানে আছে, এফভিটাকে আমি আরভি তে কনভার্ট করব। তাহলে এই ফর্মুলাটাই হচ্ছে আমার পরিশুদ্ধ কুপন বন্ডের মূল্য নির্ণয়। তাহলে আসল বিষয় যেটা, আমি যদি তৃতীয় অধ্যায়টা একটু কেয়ারফুলি করি, তাহলে ষষ্ঠ অধ্যায়ে এই কুপন বন্ডের মূল্য নির্ণয়ে কিন্তু আমাকে নতুন ফর্মুলা শিখতে হচ্ছে না, আমার প্রিভিয়াস ফর্মুলা দিয়েই আমি এই অঙ্কটা করতে পারছি। তখন আমার বাকি থাকে আর দুইটা বন্ড, অর্থাৎ অপরিশোধ্য কুপন বন্ড এবং জিরো কুপন বন্ড। আমরা এই উপরে যে ফর্মুলাটা দেখেছি, এই ফর্মুলার প্রথম যে অংশটা, অর্থাৎ বড় হাতের আই ডিভাইডেড বাই ছোট হাতের আর, এই অংশটাই হচ্ছে আমার অপরিশোধ্য কুপন বন্ডের মূল্য নির্ণয়। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, আমরা যদি এই ফরম্যাটে সূত্রটা শিখি, তাহলে এখান থেকে আরো নতুন কিছু সূত্র ইম্পোর্ট করতে পারবো। বাট আমি যদি এই সূত্রের বাইরে অন্য কোনো সূত্র শিখে ফেলি, তাহলে আমাকে এখানে এসে আবারও অপরিশোধ্য কুপন বন্ডের জন্য আরো একটা সূত্র মুখস্থ করতে হবে। এরপরে রয়েছে আমাদের জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয়। আমি যখন বন্ডের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে কোনো সুদ প্রদান করা হয় না, শুধু একটা নির্দিষ্ট সময় পরে তার আসল টাকা ফেরত দেওয়া হয়। তাহলে এখানে আমাদের আসলটাকে বর্তমান মূল্যে রূপান্তরের ফর্মুলা কি? এই আরবি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি। তাহলে এই অংশটাই হচ্ছে আমার জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয়। তাহলে আমাদের এই বন্ডের মূল্য নির্ণয়ের জন্য টোটালি কোনো নতুন ফর্মুলাই মুখস্থ করতে হচ্ছে না, যদি আমরা তৃতীয় অধ্যায়টা ভালো মতন করি। আমি বরাবর বলে আসছি যে ফাইন্যান্সের জন্য টাইম ভ্যালু অফ মানি হচ্ছে বেসমেন্ট। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি যে যত ভালো করতে পারবে, ফাইন্যান্স সে তত ভালো করতে পারবে। সুতরাং আমাদের টাইম ভ্যালু অফ মানির উপরে আরো বেশি জোর দিতে হবে। তো এটা ছিল মোটামুটি আমাদের বন্ডের মূল্য নির্ণয়ের ফর্মুলা। আমরা একটু এক্সাম্পলে চলে যাই বন্ডের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। আমরা শুরুতে একটা উদাহরণ দেখব, আর এই উদাহরণে আমরা সূত্র অ্যাপ্লাই করে সলিউশনটা দেখব। মানারাত কর্পোরেশন 2015 সালের 1 জানুয়ারি তারিখে 1000 টাকা লিখিত মূল্যের 5 বছর মেয়াদি বন্ড ইস্যু করে, যার বার্ষিক কুপন হার 10%। যদি বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 12% হয়, তবে বন্ডের মূল্য কত হবে? তো আমরা কি দেওয়া আছে সেই জিনিসগুলো এখানে একটু লিখে দিই। প্রথমে আমাদের কুপন রেট দেওয়া আছে, দেন আমাদের এই কুপন রেটের সাথে লিখিত মূল্যকে গুণ করে আমরা বার্ষিক সুদের পরিমাণ পেয়ে গেলাম। অর্থাৎ একটা বন্ডের লিখিত মূল্যের সাথে যদি তার কুপন রেট ইনটু করা হয়, তাহলে আমরা বার্ষিক সুদের হারটা পেয়ে যাই। প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে আমাদের 0.12 বা 12%, মেয়াদ হচ্ছে 5 বছর। আর এই বন্ডটি যখন ফেরত দিবে, তখন আমরা 1000 টাকা ফেরত পাবো। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি পরিশোধ্য মূল্য বা পরিপক্ক মূল্য বা রিকভারি ভ্যালু যাই বলি না কেন, সেটা কোশ্চেনে মেনশন করা না থাকে, তাহলে লিখিত মূল্যেই পরিশোধিত হবে। দেন আমরা সূত্রে মান বসাই, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যে সূত্রটা দেখিয়েছি, আমরা সেই সূত্রে মান বসাই। আমরা এই সূত্রে মান বসানোর পরে যে ক্যালকুলেশনটা করব, এই ক্যালকুলেশনটাও তৃতীয় অধ্যায়ের সেম ক্যালকুলেশন। যদি এই ক্যালকুলেশনে প্রবলেম থাকে, তাহলে তৃতীয় অধ্যায়ে গিয়ে আবার আমরা টাইম ভ্যালু অফ মানি ম্যাথগুলো একটু দেখে নিব, তাহলে ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যাবে। দেন আমরা এখানে দেখলাম আমাদের অ্যান্সার আসছে 927.83। অর্থাৎ এই 1000 টাকা লিখিত মূল্যের বন্ডের জন্য একজন বিনিয়োগকারী সর্বোচ্চ 927 টাকা 83 পয়সা প্রদান করতে পারে। এর চেয়ে বেশি দামে যদি এই বন্ডটি বিক্রি হয়, তাহলে কোনো বিনিয়োগকারীর উচিত হবে না এই বন্ডটি পারচেস করার। তো আমরা এখন একটা অপরিশোধ্য বা চিরস্থায়ী বন্ডের এক্সাম্পল দেখি। এখানে বলছে গামা লিমিটেড প্রতিটি 1000 টাকা মূল্যের 10% কুপন রেটে চিরস্থায়ী বন্ড ইস্যু করলো। যদি প্রয়োজনীয় আয়ের হার 12% হয়, তবে বন্ডের বর্তমান মূল্য কত? একইভাবে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। দেন আমাদের ওই যে ফর্মুলাটা, আমাদের ফর্মুলা কি ছিল? আই ডিভাইডেড বাই
আর। এখানে আই হচ্ছে 100 টাকা ডিভাইডেড বাই আর হলো 0.12, দেন আমাদের চলে আসছে 833 টাকা 33 পয়সা। অর্থাৎ এই 1000 টাকার বন্ডের জন্য একজন বিনিয়োগকারী সর্বোচ্চ 833 টাকা 33 পয়সা পরিশোধ করবে। এন্ড আমাদের লাস্ট যে অঙ্কটা অর্থাৎ জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয়, আমরা এখানে একটা এক্সাম্পল দেখি জিরো কুপন বন্ডের, যে XYZ কোম্পানি 1000 টাকা মূল্যে 6 বছর মেয়াদী জিরো কুপন বন্ড ইস্যু করলো। প্রয়োজনীয় আয়ের হার 13% হলে বন্ডের বর্তমান মূল্য কত? তো এক্ষেত্রে আমরা কি দেওয়া আছে সেই জিনিসগুলো লিখি না, অর্থাৎ বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, 6 বছর মেয়াদ, সুদের হার 13%, দেন আমাদের ওই ফর্মুলাটা বসে, অর্থাৎ আরবি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি। তাহলে এখানে আরবি হচ্ছে 1000, আগেই বলেছিলাম পরিশোধিত মূল্যের কথা মেনশন করা না থাকলে লিখিত মূল্যেই পরিশোধিত হবে। আর আর হলো আমার 13%, অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা প্রয়োজনীয় আয়ের হার 13%, আর টাইম হচ্ছে 6 ইয়ার্স। তো ক্যালকুলেশন শেষে আমরা দেখলাম এটার দাম আসছে 480 টাকা 32 পয়সা। অর্থাৎ এই বন্ডটির জন্য একজন বিনিয়োগকারী সর্বোচ্চ 480 টাকা 32 পয়সা পরিশোধ করবে। এর চেয়ে বেশি দামে যদি বাজারে এই বন্ডটি বিক্রি হয়, তাহলে এই বন্ডটি সে ক্রয় করবেন না। অর্থাৎ পরীক্ষায় অনেক সময় আমাদের কাছে বলা হয় যে এই বন্ডটি ক্রয় করা উচিত কি উচিত না। তো এই জাতীয় যদি কোনো কোশ্চেন পরীক্ষায় চলে আসে, তখন আমাদের মন্তব্য করার জন্য বন্ডের যে বাজার মূল্য থাকে সেই বাজার মূল্যের সাথে কম্পেয়ার করে যদি দেখি যে না আমাদের অন্তর্নিহিত মূল্য বাজার মূল্যর চেয়ে বেশি হচ্ছে, তাহলে আমরা বলবো হ্যাঁ এই বন্ডটি ক্রয় করা উচিত। আর যদি অন্তর্নিহিত মূল্যের যে বাজার মূল্য বড় হয় বা বেশি হয়, অর্থাৎ অন্তর্নিহিত মূল্য বাজার মূল্যের চেয়ে কম হয়, তখন আমরা কোনোভাবে সেই বন্ডটি ক্রয় করব না। আর এই বন্ডের ভ্যালু নির্ণয়ের জন্য হিউজ এক্সাম্পল আমার বইয়ে দেওয়া আছে, চাইলে তোমরা বইটি বাজার থেকে কালেক্ট করে নিতে পারো। আর আজকে আমরা এই লেকচার অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়নের তৃতীয় লেকচার এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।